আমার কোথাও যেন মনে হচ্ছে যে যখন বলছেন যে আয়ও হয়েছে তার সঙ্গে ব্যয়ও হয়েছে, আমার কেসিনাগের অঙ্কের কথা মনে পড়ে যাচ্ছে, সেই চৌবাচ্চার কথা মনে পড়ছে। ঠিক যেমন মনে পড়ছে যে এতদিন ধরে কতগুলো শূন্য পদ ছিল যেখানে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি। রাতারাতি আজ সরকার এলো, হ্যাঁ আজ সরকার এলো আর কালকেই রিক্রুটমেন্টের জায়গা তৈরি হয়ে গেল, এমন তো নয়। তা যদি না হয়, তার মানে এতদিন ধরে শূন্য পদ ছিল, যে শূন্য পদ পূরণ করার কথা বলছেন আজ অর্থমন্ত্রী, বলছেন যে 1 লক্ষ কর্মসংস্থান, রাজ্য সরকারি 1 লক্ষ কর্মসংস্থানের জায়গা এবং এই অর্থবর্ষে শুনুন, 50,000 শিক্ষক নিয়োগ, 20,000 পুলিশে নিয়োগ। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বললেন? রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। আমি একটু শিশির বাবুর কাছে যাব, অতনু, যে রাতারাতি এই যে ডিসিশন নেওয়া হলো এরকম ভাবে, আসলে শিশিরবাবু গত 15 বছরে না যা অভিজ্ঞতা হয়েছে, সাধারণ মানুষের সিঁদুরে মেঘ দেখেন। আর সেই কারণেই বলছি, আজকে অর্থমন্ত্রী প্রথমে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের কাছে গেছেন, অশোক লাহিড়ির সঙ্গে কথা বলেছেন, তারপরে সীতারামনের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কতটা শক্তপোক্তভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এই যে নিয়োগের ক্ষেত্রে? একটা কথা আগে বলি, আমাদের যে সংকল্পপত্র কিংবা ঘোষণাপত্র আমরা যখন তৈরি করলাম, এটা কোনো ঠান্ডা ঘরে বসে তৈরি হয়নি। আমি ওই কমিটির একটা সদস্য ছিলাম। আচ্ছা, আমাদের কমিটি মেম্বাররা প্রত্যেক জেলায় ঘুরেছে আর মানুষের কাছ থেকে জেনেছে আপনি কি চান, আমাদের বিজেপি সরকার এলে আপনারা কি আশা করেন, ওটা আমরা তৈরি করলাম। আর আমরা দেখলাম আমাদের সংকল্পপত্রকে দেখে মানুষ আমাদের এই যে বিপুল ভোটে জয়ী করলো, তো আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। সেটাই আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দা আর আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরোটা জিনিসটা সামনে রেখে দিলেন। আজকে যে ডিএ নিয়ে কথা হচ্ছে, এটা আমাকে একটা জিনিস বলতেই হবে, যে আগের সরকার ছিল, আমি আর বেশি ওই সরকার নিয়ে বলতে চাই না, কেন দলই রইল না। দল তো যেভাবে পড়ে যাচ্ছে, হয়তো আপনার এই শো শেষ হতে হতে আরো 2জন পড়ে যাবে। ওদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধারণা ছিল ডিএ সরকারি কর্মচারী এইসব পাবে আমার দয়া ভাগে। এটা তো ওদের প্রাপ্য, আপনার দয়ার ভাগ কিসে? ওরা সরকারি কর্মচারী মানে আপনার দয়া আছে নাকি? আর কোটি কোটি টাকা ইনি খরচ করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু এখানে টাকা দেওয়ার জন্য আমাদের সরকারের 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে সুপ্রিম কোর্ট অত দামি দামি উকিলকে দাঁড় করালেন কেন? আপনি তো জানতেন প্রথম দিন থেকে আপনি হারবেন। আর এই যে মানে এখন 6 সপ্তাহ হয়নি এই সরকারের, এই যে আজকে যে বাজেট প্রস্তুত হলো, কি দেখা গেল বাজেটে? আপনি যে বলেছেন 1 লক্ষ নতুন চাকরি, নতুন নয়, এটা তো শূন্য চাকরি ছিল, এটা শুধু ফয়সলা হয়েছে আমরা খালি ছিল পদগুলো করবো। পদ শূন্য ছিল, খালি ছিল। 33% মহিলাকে নেব, প্রত্যেক মহকুমায় একটা করে মহিলা পুলিশ স্টেশন হবে। এইসব এক একটা জিনিস আপনি যদি এই যে 1 লক্ষ শূন্য পদের কথা হচ্ছে, তো অনেকবাবুও রয়েছেন, অনেকবাবু বলতে পারবেন। অনেকবাবু, এই যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হচ্ছে, শূন্য পদ, এই পোস্টটা খালি ছিল, 1 লক্ষ পোস্ট খালি ছিল। আমরা বলি আমাদের রাজ্যে সরকারি চাকরি নেই, আমাদের রাজ্যে চাকরি নেই, ছিল, কিন্তু সেটা রিক্রুটমেন্টের কথা ভাবা হয়নি।
কেন ভাবা হয়নি? তাহলে কত টাকা চলে যেত এই বাজেট, মানে এই চাকরির জন্য বা যাদের চাকরি দেওয়া হচ্ছে তাদের মাইনে দিতে হবে, সেই খাতে কত টাকা চলে যেতে হতো, যার জন্য এই সদিচ্ছা ছিল না? দেখুন, এর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন এই 1 লক্ষ নতুন চাকরি কি তা আমার জানা নেই। যদি অর্থমন্ত্রী যদি বাজেটের সঙ্গে সেটা বলে থাকেন, সেটা আমার পড়া হয়নি। সেটা বলেই আমি বলছি, দেখুন এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ খুব পরিষ্কার করে আছে। যদি দেখি বাজেটের শেষে উনি বলেছেন যে একটা প্রধান অবজেক্টিভ এই বাজেটের হচ্ছে টু রিইন্ট্রোডিউস রোবাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমস। এখন সেই জন্য সেটার জন্য আজকে পুলিশ, মানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, মানে পুলিশ সবসময় বলে এসছে যে আমরা প্রচন্ড শর্ট স্টাফ, আমাদের অ্যাডিকুয়েট লোকজন নেই, সেখানে 20,000 পুলিশ কর্মী নিয়োগ করা, এটার মধ্যে একটা খুব রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ আছে যে এই শর্ট স্টাফের জন্য আপনার অনেক জায়গাতেই দেখা যায় তদন্ত হয় না, পুলিশ পৌঁছতে পারে না, পুলিশ যেতে পারে না, বিভিন্ন রকম সমস্যা হয়। আর দ্বিতীয় হচ্ছে স্কুলের যে সমস্যাটা, মানে আমাদের পশ্চিমবঙ্গে স্কুলগুলো হচ্ছে সরকারি স্কুল খারাপ অবস্থা, তা আমরা সবাই জানি। সেটা বিরোধী দল বামফ্রন্টও এটা নিয়ে প্রচুর কথা বলে এসছে এক সময়, এখনো বলে, সেটা আমরা সবাই জানি। স্কুলের পর স্কুল বন্ধ। এখন সেখানে তো আমরা এই দুর্বলতা, এই যে ডেফিসিয়েন্সিটা তো ছিলই। এখন এই যে 50,000 আজকে শিক্ষক নিয়োগ করা, শিক্ষক, অধ্যাপক, ক্লিয়ারলি আজকে প্রাক্তন সরকারের এই জায়গায় কোনো প্রায়োরিটি ছিল না। সেই প্রায়োরিটিটা ছিল না বলে তারা করেনি। এই সরকারের একটা সদিচ্ছা আছে, এই জায়গাগুলো কারেকশন করবে, তাই তারা করছে। আর এই কারেকশন করার জোর পাচ্ছে অনেক। রূপেন্দ্রনারায়ণ বাবু কিছুক্ষণ আগে একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে লিকেজ। আমরা পালা বদলের পর দেখছি তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে কুচো নেতা, চুনোপুটি এবং রাঘব বোয়াল, তাদের হাতে কোটি 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 টাকা। রাজস্বই তো পায়নি বোধহয় রাজ্য সরকার, সেই কারণেই বোধহয় 8 লক্ষ কোটি টাকা, 8,56,056 কোটি টাকা হচ্ছে ধার, ঋণ। অর্থাৎ রূপেন্দ্রনারায়ণ বাবু, টাকা ছিল না রাজ্যের কাছে কথাটা ভুল, যেখানে টাকা খরচ করার কথা সেখানে খরচ হয়নি। কয়েকজন নেতার কাছে, মুষ্টিমেয় কয়েকজনের কাছে টাকা রয়ে গিয়েছিল, ভোটের প্রয়োজনে টাকা খরচ হয়েছিল, তাই মনে হয় আপনার? দেখুন, আমি একটা জিনিস বলতে পারি, আপনি যদি ডেটা দেখেন, হ্যাঁ, আমি মতামতের মধ্যে যাচ্ছি না, এবছর আমরা একটা 31% বৃদ্ধি দেখতে পাচ্ছি রাজস্বে। 2,44,000 কোটি টাকা থেকে 2,44,866 কোটি থেকে 3,20,484 কোটি টাকার রাজস্ব দেখানো হচ্ছে। তার কারণ হচ্ছে, এক তো আপনারা দেখেছেন যে বীরভূমের পাথর নিয়ে কত টাকার নয়ছয় হয়েছিল, একটা ছোট্ট জায়গা, এবং হাঁড়ির একটা ভাগ টিপলেই বোঝা যায়। কিন্তু আমরা যদি এই, যাকে আমি বলছি অবৈধ অন্তর্ধান, এটা যদি বন্ধ করতে পারি এবং যদি ইকোনমিক বয়েন্সি আসে, অর্থাৎ অর্থনৈতিক প্লবতা আসে, তাহলে কিন্তু আমাদের রাজস্ব বাড়বে। রাজস্ব না বাড়ালে চলবে না, এবং রাজস্ব বাড়াতে হবে একটা অন্যভাবে। ধরুন, কৌটিল্য বলেছিলেন যে মৌমাছি যেমন মধু খায় ফুলের কাছ থেকে, কিন্তু ফুলকে আঘাত করে না, সেরকম করদাতাদের কাছ থেকে কর বোঝা আদায় না করে, গড়ের বোঝা না বাড়িয়ে, আমাদের সুকৌশলে ঠিকমতো পরিকল্পিতভাবে রাজস্ব বাড়াতে হবে। এই যে রাজস্ব বাড়াতে হবে বলছেন, আমি অতনু, এই যে সিন্ডিকেট রাজ খতম, কোনো তোলাবাজি চলবে না, কোনো শিল্পপতি যেন বিনিয়োগ করতে এসে তোলাবাজির মুখোমুখি না হন, সিন্ডিকেট রাজের মুখোমুখি না হন। কি বলেছেন স্বপন দাশগুপ্ত, একবার দেখে নি। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে, এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি। আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব।